প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা নীরব জনতা এবং জাগো জনতা দেখছেন, তাদের সকলকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম প্রাণ ঢালা শুভেচ্ছা এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল। প্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউবিং লাইফে খুব বেশি দিন ধরে আমি এই ইউটিউবিং করছি না। আমার 3.5 থেকে 4 বছর হবে ইউটিউবিং, মানে আমার এপিসোড খুব বেশিও নেই। তো এর মাঝে আমি 3.5-4 বছরের মধ্যে 4 বার আমাকে মানে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং রুলস রেগুলেশনের ভ্যারিয়ারে রাখা হয়েছে। এইভাবে পরে আবার পেজগুলো ফিরে পেয়েছি কিছু কন্ডিশনের মাধ্যমে। তো 2 বার আমার পেজ আপনার হ্যাঙ্গিং হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, আর একবার গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আর শেষটি হচ্ছে বর্তমান বিএনপি সরকারের 2 মাস মেয়াদের মধ্যে। তো জানি না কোন রুলস রেগুলেশনে, হয়তো আমি আইনের ছাত্রও নই, তাদের আওতায় হয়তো কোথাও ভালো লেগেছে, ভালো লাগেনি, অর্থাৎ মেয়েটাকে বলছি। তো মেয়েটাই তো বাংলাদেশেরও লোক আছে যিনি সিঙ্গাপুরে বসে আছেন। যাক, তার নিয়মে যদি আমি না পড়ি, অবশ্যই তিনি সেটা ব্যান করে দিবেন, যেটা নিয়মের বহির্ভূত নয়। তো আবার ফিরে পাবো। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল অনুষ্ঠানে আসি। গত এপিসোডে অর্থাৎ 17 তারিখে আমি আপনাদেরকে 2টি ভুল বার্তা দিয়েছিলাম। ভুল বার্তা 2টি আগে আমরা দেখি, সেই সাথে আমার ব্লকিংয়ের বার্তাটিও আপনারা দেখুন, স্কলের মাধ্যমে ভালো করে দেখবেন, এটাই আমার অনুরোধ। আসুন আমরা দেখি। অনুষ্ঠানে তাকে যখন সাংবাদিক আমাদের চ্যানেলে জার্মানি যে বন থেকে অনুষ্ঠান করেন, দুঃখিত আমি ভাইয়ার নামটা হয়তো এখন মনে আসছে না, তো আমার তারিখটি মানে বছরটি ভুল হয়েছে 1978 এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আর যে সাংবাদিক ভাইয়াটির ব্যাপারে আমি বারবার আমতা করেছিলাম, তিনি আমাদের সকলেরই একজন ফেমাস সাংবাদিক, যিনি বর্তমানে জার্মানির বনে থাকেন এবং ডয়েচে ওয়েলের মাধ্যমে আমাদেরকে কথা এবং তার অন্যান্য প্রোগ্রামগুলো শুনিয়ে থাকেন। তো আশা করি আমার ভুল দুটির জন্য আপনারা ক্ষমা করবেন। এবার আসি আমরা মূল এপিসোডে দেখেন, ইরানের যুদ্ধ নিয়ে হয়তো সরকারের মতের সাথে আমাদের দেশের 18-19 কোটি মানুষের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষের মতামত ভিন্ন। সরকারের মতের ভিন্ন যাওয়া মানে দেশের দ্রোহিতা নয়। স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবাই মতামত আমরা তুলে ধরতে পারি। এবার আসি আমি আরেকটা প্রসঙ্গে। বিষয়টি হলো, বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ সরকারের কাছে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে প্রশ্নটি হলো, বর্তমানে বাংলাদেশে কি ইরানের পতাকা বিক্রির উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? আমি কেন প্রশ্নটি করলাম একটু আমরা দেখি, আসুন। আমার কিছু বলেন, বলছে যে এটা বিক্রি করো না, আমার থেকে পরে নিয়েছে। পতাকা বিক্রেতার কাছ থেকে ইরানের পতাকা কেড়ে নিচ্ছে পুলিশ সদস্যরা। তারা যেন ইরানের পতাকা বিক্রি না করে, দর্শকরা যেন ইরানের পতাকা মাঠে নিয়ে না ঢুকে, সেজন্যই বিক্রেতাদের কাছ থেকে পতাকাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছে পুলিশরা। তো আমরা সেই বিক্রেতার কাছ থেকে জেনে আসি তারা কি বলছে। না, উনি বলছে নিষেধ, তো আমি বলতে আমি ইরানের পতাকা কি বলছেন। আমার কিছু বলেন, বলছে যে এটা বিক্রি করো না, আমার থেকে পরে নিয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন বিষয়টি, সেই ভিডিওটি। যদি ইরানের পতাকা বিক্রির উপরে কোনো প্রকার নিষেধাজ্ঞা সরকার জারি করে থাকে, সেটা যেন জনস্বার্থে প্রকাশ করে, এবং যদি নাও করে থাকে সেটাও যেন পরিষ্কার করে সরকার, এবং যিনি মানে এই ঘটনাটি ঘটিয়েছেন যে পুলিশটি, তাকেও যেন অন্তত একটু জিজ্ঞেস করা হয় কেন তিনি এটা করেছিলেন। আর যদি সরকার রুলস জারি করে থাকে, তাহলে আমার আর এটার উপরে কিছু বলার নেই। এই ঘটনাটি ঘটেছে গত আপনার বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটি চলছে বাংলাদেশে, সেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামে আমরা দেখেছি প্যালেস্টাইনের পতাকাও অনেকে তুলে ধরেছেন, শুধু বাংলাদেশের স্টেডিয়ামে নয়, বিশ্বব্যাপী, এবং অনেক সুপারস্টাররা তুলে ধরেছেন। অস্ট্রেলিয়ার প্লেয়াররা বলেন এবং ক্রিস্টিয়ানো রোনালদিনিও বলেন, সকলে প্যালেস্টাইনের পতাকা তুলে তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। তো এইবার হয়তো ইরানের পতাকা তুলে ধরার জন্য দর্শকরা কিনতে চেয়েছিলেন। কারো প্রতি সহানুভূতি জানানোটা আমি জানি না অপরাধের বিষয় কি না, তবে আমার অনুরোধ থাকবে, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে অবশ্যই সরকার বিষয়টি পরিষ্কার করবেন। আর একটি কথা, রাহিমি যিনি বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত,
তিনি কিন্তু বলেছেন যুদ্ধ কোনো না কোনোভাবে এক সময় থেমে যাবে, কিন্তু সকলের যে বর্তমানে আচরণগুলো সেগুলি মনে থাকবে। তো আন্তর্জাতিক রাজনীতি সেটি আসলেই মানে আমাদের জাতীয় রাজনীতির বাইরের বিষয়। তো আমরা যে যাই করি, যেভাবে দেশ চলুক না কেন, বিষয়গুলোর প্রতি যেন আমরা গুরুত্ব দিই। এই যে ইরানের যুদ্ধে আপনারা সবাই ইতিমধ্যে খবর পেয়েছেন, 27টি ইউরোপিয়ান দেশের মধ্যে ইরানের পক্ষে রায় দিয়েছে, ইরানের যুদ্ধের নিন্দা জানিয়েছে। এর মধ্যে সবচাইতে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে হাঙ্গেরির যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন গত 17 বছর, আমাদের দেশে যেমন এর আগের গভর্নমেন্টই ছিলেন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, আওয়ামী লীগ যেটাই বলি, সেরকম হাঙ্গেরিতে যিনি ছিলেন একরোখা, তিনি হেরে তার শাসনটা শেষ হয়ে গেছে। বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হাঙ্গেরির হয়েছেন গত 15 তারিখে, তিনি সর্বপ্রথম ডিক্লারেশন দিয়েছেন, আমরা আমাদের রাষ্ট্র চালাবো ইরানের মতো সাহস নিয়ে। অর্থাৎ ইরান যেভাবে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়, কারো তোয়াক্কা করে না, ঠিক সেইভাবে আমরাও হাঙ্গেরিকে চালাবো। বর্তমান হাঙ্গেরির রাষ্ট্রপ্রধান এই কথাটি বলেছে এবং ডিক্লারেশনের মাধ্যমে বলেছে, আমরাও ইরান হব, ইরানের মতো স্বাধীনভাবে আমরা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে সিদ্ধান্ত নিব। যেমন আমাদের দেশের সরকার যেই আসুক কারো না কারো পক্ষ নেয়, কিন্তু দেখেন ইরান সে নিজের তার সমর্থন আছে, তবু নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তো সেই একই পথ অনুসরণ করছেন বর্তমান হাঙ্গেরির রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি। দেখুন, যুদ্ধ কিন্তু থেমে যাবে, এটা বারবার আমি বলছি, এবং আমি নয়, সারা বাংলাদেশের মানুষ জানে। সেই সাথে দেখেন আরেকটি ব্যাপার, গত 18 তারিখে ডোনাল্ড ট্রাম্প তার নিজের কার্যালয়ে খুব ক্ষেপে বলছে, নিউক্লিয়ার বোমার কোড আমাকে দাও, আমি সেই কোডটি নিয়ে সারা দুনিয়াটাকে তছনছ করে দিব, বিশেষ করে আমি ইরানের সভ্যতাকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিব। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প গত 18 তারিখে খুব রেগে বলেছে, আমি নিউক্লিয়ার মেরে ইরানের সভ্যতাকে ধূলিসাৎ করে দিব। ঠিক তৎকালীন সময়ে চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ ফ্রম ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমেরিকার চিফ অফ স্টাফ যিনি, তার নাম জেনারেল ড্যান কেন। আমি আবারও বলছি, জেনারেল ড্যান কেন। আমরা একটু তার স্কলটা দেখি। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই ড্যান কেন সাহেব তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে, দেখুন আমি আপনাকে নিউক্লিয়ারের কোড দিতে পারবো না। এবং তিনি এটাও বলেছেন সংবাদ মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের হাতে নিউক্লিয়ারের কোড সুরক্ষিত নয়। এবং তিনি এও বলেছেন, আমরা এই মুহূর্তে যদি নিউক্লিয়ার বোমা মারি তাহলে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। 1, 2 নম্বর কথা হচ্ছে আমরাও স্বস্তিতে থাকতে পারবো না। তো তিনি নিজেই ডিক্লারেশন দিয়েছেন যে নিউক্লিয়ারের কোড, সেই কোডটা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নিরাপদ নয়। দেখুন, একে বলে সেনাবাহিনী। দেশের সেনাবাহিনী অবশ্যই দেশের চিন্তা করবে, তাই না? আমাদের ওয়াকার সাহেব যেমন সব ধরে তার ব্যারাকে নিয়ে মাল নিয়ে টাকা নিয়ে তারপরে তিনি ছেড়েছেন, এবং তিনি বলেছেন বুকে পাথর বেঁধে। আসলে না, তার নিচের সারির যারা অফিসার ছিল তারা এইভাবে রেখেছিল, তিনি টিকতে পারতেন না। তারপরেও তিনি দেশ ধ্বংসের জন্য মানে ভিতরে অনেক কিছুই করেছেন, এগুলি মানুষ বুঝে। তো সেখানে ড্যান কেইন কী করেছেন? দেশের স্বার্থে তার রাষ্ট্রপতির বিরুদ্ধে গিয়েছে। দেখুন, দেশের স্বার্থটাই আগে। যেমন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এই যে কিছুদিন আগে আমাদের রিজভী সাহেব তিনি বলছেন জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম, জনগণের দাবিতে নাকি জ্বালানি তেলের দাম বেড়েছে। এবং আরেকজন আমাদের তথ্যমন্ত্রী তিনি বলেছে গত স্বৈরাচার সরকার আমলে কারণে জ্বালানি তেলের সংকট। আসুন আমরা স্কল এবং লেখাগুলি একটু দেখি, তারপরে মতামতে আসি। আসুন। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ আপনারা সকলে দেখেছেন আমাদের জনগণের কারণে তেলের দাম বেড়েছে। রিজভী সাহেব বলছেন ওনারা ক্ষমতায় বসেছে কাদের কারণে, কাদের জন্য? এটা কি ভুলে গেছে রিজভী সাহেব? আসলে কি জানেন, যে যায় লঙ্কায় সে হয় হনুমান। কথাটি যদিও শুনতে খারাপ শোনা যায়, এই কথা তো
বলা ঠিক নয় যে জনগণই তেলের দাম বাড়িয়েছে। জনগণের তেল লাগবে, জনগণ নিবে। এটি আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা ওইভাবে বলবেন জনগণকে, যেভাবে জনগণ আশ্বস্ত হয়। এবং তথ্যমন্ত্রী উনিও দেখছি সেই গত সরকারের মতো যেমন বলতো কিছু হলে বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, উনিও বলছে গত স্বৈরাচার সরকার আমলের কথা। আচ্ছা, গত স্বৈরাচার সরকার আমলে মানে যদিও আমি গত স্বৈরাচার সরকারের নিয়মগুলিকে ঘৃণা করি এবং এইভাবে রাষ্ট্র পরিচালনা যেই করুক তাকে আমি ঘৃণা করি, কিন্তু তেলের সংকট কি তখন হয়েছিল? তখন কি ইরানের যুদ্ধ লেগেছিল? তো তারা দেশ চালান, তারা কি খেয়ে দেশ চালান? মানে কথাটা বলতে খারাপ শোনা যায়, তারা কি ঠিকমতো পড়াশোনা করে এসেছেন? পড়াশোনা বলতে গেলে আমরা খুব বড় মাপের শিক্ষিত সেটা নয়। আমাদের দেশ রাষ্ট্রের কখন কি বলতে হবে সেই সূচিগুলো তারা পড়ে তারপরে জনগণকে বলেন। প্রিয় দর্শক শ্রোতা, জানি না আমার কথায় কোথাও কোনো বাড়তি কিছু হয়েছে কি না, হয়তো আবার আমার কোনো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল হ্যাক হবে কি না। আমি যেটা সত্য সেটা বলে যাব, হয়তো কেউ গ্রহণ করবেন, কেউ বর্জন করবেন, কিন্তু এর মাঝেই বেঁচে থাকতে হবে। আমি এই দেশের সন্তান, আপনাদেরই ভাই, কারো বন্ধু, কারো সন্তান। আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তবে দেশের স্বার্থে সবাই এক থাকবেন। পরিশেষে আরেকটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমার অনুষ্ঠানটি যখনই আপনারা দেখবেন সম্পূর্ণ প্রথম থেকে দেখবেন এবং স্কলের লেখাগুলি ভালো করে পড়বেন। আল্লাহ হাফেজ।